বললো যে ঠাকুর, এটা শোনা কথা, যে ঠাকুর নাকি এক একজনের এক একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছিলেন। বড়দার একজন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছিলেন, ছোটদার ননীগোপাল দাকে দিয়েছিলেন, এবং অরুণদা যার কথা বলছেন অরুণদা বললেন কিছুক্ষণ আগে, অরুণদাকে নাকি জোয়ারদার, হ্যাঁ, ওনাকে কাজলদার সঙ্গে করতে বলেছেন। সত্যি কথা? সব ফালতু কথা। বাবাকে কোনো অ্যাসিস্ট্যান্ট দেননি। বাবার টেম্পারমেন্টটাই আলাদা ছিল, যে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো মনে হয় আমার, তিনি বলেননি কখনো, অতটা এনজয় করতেন না। তিনি পরিক্রমা, যাজন, শিল্প ভাবনা, শিল্প চেতনা, শিল্পের মাধ্যমে ঠাকুরের প্রচার প্রসার, থিয়েটার, যাত্রা, এগুলো তার টেম্পারমেন্টে শ্যুট করতো। আলোচনা প্রসঙ্গ তো আছে, ঠাকুরজি বলছেন আরও কিছু ভালো ভালো সিন টিন বানাবি না, থিয়েটারের এই কর ওই কর, সেসব নানা রকমটা আছে, প্রসঙ্গ আছে। সেজন্য বাবাই সেই সময় তো জ্যাঠামশাই কোথাও যেতেন না, যারা আশ্রমে থাকেন, ঠাকুরের কাছেই থাকতেন, বাবাই ঘুরে বেড়াতেন সব জায়গায়। অল ইন্ডিয়া যাজন করেছেন। এই যে গৌহাটি মন্দির, সে জায়গাতে বাবা প্রথম গেছেন মন্দির যাও জমি দেখতে। ত্রিপুরার ক্যাম্পের মধ্যে বসে আছেন, ছবি আছে মন্দিরে, কটকে মটকে, বাংলা, বিহার, উড়িষ্যা, কোথায় না, সব জায়গায় বাবাই ঘুরতেন উইথ টিম, বক্তা, রাঁধুনি। আমি গেছি বাবার সাথে দিল্লি পর্যন্ত। হ্যাঁ, আমি গেছিলাম তো। তো সেই জন্যে সেসব তো ছিল কি, অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছেন, না সহযোগী লোক, ঋত্বিক, অনুগামী, রাজক, বক্তা, এইসব বাবার সঙ্গে থাকতো, গায়ক থাকতো। নিশ্চয়ই বলছেন তো, ননীগোপালের তার খুব ভয়ঙ্কর গুণী লোক ছিল। এত ভালো গান করতো, এত ভালো যাজন করতো, এত ভালো কীর্তন করতো, এত ভালো রান্না করতো, এত ভালো ফিজিক্যাল ট্রেনার ছিল একজন, স্পোর্টসের কন্ডাক্টর, খুবই ভালো লোক ছিল। সে সেক্রেটারি হওয়ার জন্য আপনার বাবাকে, সে জ্যোতি ছিল, 6 জনের মধ্যে একজন জ্যোতি ছিল। তো জানি না, ব্যাপার কি, ওরা কেউ সেলফ সাফিসিয়েন্ট ছিল না, ওরা লোকপালি হতো যদি লোকের উপরে বেঁচে থাকেই ছিল, কিন্তু নির্ভরশীল ছিল এই আশ্রমের অনুদানের উপরে। অনুদানটাকে ওরা নিজস্ব পছন্দমতো ভাষায় আশীর্বাদ বলতো, ঠাকুরের কাছ থেকে টাকা নিত, ওর আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ বলতো। কিন্তু ঠাকুরের বাড়িতে আছে কি, পয়সা নিয়ে ইষ্ট সেবা পালন করতে পরিবার, বোধ বিদ্যা নিকাশেই যায়। বোধ বিদ্যা নিকাশে যায় মানে কি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না, তা কি হলো তো ওদের। ওয়ার্নিং দিয়ে গেছিলেন যে ভাতা যাতে না দেয়, অ্যালাউন্স না করে, কারণ অ্যালাউন্স দিলে অর্গানাইজেশনের একটা দাস হয়ে যায়। আলোচনা প্রসঙ্গ বিশেষের মধ্যে বানিয়ে আছে তো অ্যালাউন্স সম্বন্ধে। না, ঠাকুরের তো বলা আছে একটা কথা, কিছু পাওয়ার জন্য আসার দরকার নেই। ঠাকুর বলছেন না, কেষ্টদা, গোপাল, এরা সব আত্মদানের স্পৃহা নিয়ে এসেছিল। ঠাকুর বলছেন না যে সৈনিকের উদাহরণ দিচ্ছে আলোচনা সপ্তখণ্ডে, যে আমরা মরে গেলে আমাদের কে দেখবে, সৈনিকরা, আপনি সৈনিকের উদাহরণ দিচ্ছেন, সোলজাররা তো মরে গেলে সরকার দেখে। ঠাকুর বলছেন সরকার দেখে, সে সরকারের দয়া, সৈনিক চায় না, সে যুদ্ধক্ষেত্রে প্রাণ বলি দিতে পেলেই দীপ্ত হয়ে যায়। এমনই আপনি হয়তো কোনো একটা জায়গায় কোনো ড্রেনের মধ্যে পড়ে মরে যাবেন, কিন্তু কোনো আক্ষেপ থাকবে না। এরম যারা, তারাই আসলে করবি, আর সবাই নাম কাওয়াজতে করবি। এই সোজা কথা নাকি? এটা আছে, সবাইকে প্রয়োগ করে না, অনুরাগ না হলে তো হয় না। বাড়ির লোক মানে কার মা চাইবে, মায়ের ব্যাপার চলে আসে, মায়েরা বলবে ছেলে তো আরাম থাকবে, এইসব চায় মায়ের। সেই মাকে যাজন করতে হয় তাহলে, যে আসল তোমার চাওয়াটা এইগুলো ফুলফিল হবে, সেটা অতটা চায় না। তার আবার ঈশ্বরের উপর অনুরাগ হয়তো অতটা গভীর নয়, শ্রী গৌরাঙ্গের মতো মাকে যাজন করে কনভিন্স করে সন্ন্যাসী হয়ে গেল, সে তো মার পারমিশনেই গেছিল। পুরুষোত্তম তো তিনি বলতেন না নিজেকে, আমরা বলি পুরুষোত্তম এই ট্রেডগুলো দেখে, তিনি তো সাধারণ মানুষ হিসেবেই থাকতেন। এখন আমি যদি ধরুন করি, আমাকে হবে, তুমি হয়তো পরে পুরুষোত্তম বলতে পারো। পুরুষোত্তমটা কোনো উদ্দেশ্য নিতে সব করেন না, তিনি তার মতো করেন আর কি। আমরা একটা ট্যাগ লাগিয়ে দিই পুরুষোত্তম, তাতে তিনি যে খুব খুশি হন তাও মনে হয় না। তিনি তোমাদের মতো সাধারণ মানুষ, এটাতে তিনি খুশি থাকেন। কিন্তু আমরা তাকে নিজের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে
আপনি পুরুষোত্তম, আমরা অর্ডিনারি, আপনি যা পারেন আমরা তা পারি না, এটা নিয়ে ধরে বসে থাকি। ঠাকুর কিন্তু বলেন, আমি এমন কিছু বলি না যে তোমরা করতে পারো না। কথা প্রসঙ্গে অত কঠিন কঠিন ব্যাখ্যা, মানে অনুভূতির ব্যাপারগুলো বলে টলে বলে, এইগুলো জেনারেলি সবার হতে পারে, আরও অনেক কিছু আছে। জানি না, জ্যোতিদের কথা আমি জানি না। তখন আমরা অত বয়স্ক ছিলাম না। জ্যোতিদের সাথে ভাবছিল, খুব যেতাম জ্যোতিদের সঙ্গে, খাওয়া দাওয়া হতো খুব, মাঝে মাঝে আমাদের ওখানে তো থাকতাম তো আমরা। কিন্তু ওদের এই অনুভূতির রাজ্যের কথা, সাধন ভজন ফজন নিয়ে কিছু জানতাম না। ভোরবেলায় উঠে গান টান করতো, ওই যে জাগরণী হলো না, ওরকম ঘুরে ঘুরে বেড়াতো রাস্তায়, এসব মনে আছে আর কি। আমাদের ডাকতো মাঝে মাঝে, দুবেলা খেতাম ওখানে যে, আর ভালোবাসতো খুব আমাদের। বিবেকানন্দ নিজের মায়ের ব্যাপারটা কি ছিল আমি ঠিক পড়িনি, কী ছিল খুব ভালো, মা কি খুশি ছিল ব্যাপারটা নিয়ে? মার জন্য, মাকে তো ভালোবাসতেন খুবই, সংসারের প্রতি খুবই অ্যাটাচ ছিলেন, কিন্তু মার জন্য কিছু করতে পারেনি। চাকরি বাকরি তো করেননি উনি, করতে চেয়েও করতে পারেননি। উনি করতে চেয়েছিলেন, কিন্তু ওনার শ্রীরামকৃষ্ণ না করে সেই চেষ্টা করেছেন আর কি, সেই জন্য। হ্যাঁ, সর্বনাশা প্রেম কিসের? মহামানব হয়ে গেল, শ্রীরামকৃষ্ণের সাথে যুক্ত হওয়ার পরে মানব থেকে মহামানব হয়ে গেল, তাই না? একজন বিবেকানন্দ আর বাকি যারা সবাই ছিল প্রত্যেকে মহামানব হয়েছে। নিশ্চয়ই ওর বড় ওই সাধুগুলো কম নাকি? শ্রীরামকৃষ্ণের ভক্ত মালিকা যারা লেখা আছে, প্রত্যেকটা একটা অ্যাপোস্টল বলা যায়, চিন্তা নেই প্রত্যেকটা। শ্রী শ্রী ঠাকুরের বেলায় ছিল অনেক কিছু লোক, তারা যে ভক্ত বলাটা তৈরি করেছিল, ফরিদা খুব ভালো কাজ করছে, তুলে ধরেনি কেউ। এখানে একটা গণ্ডগোল কি আছে, ঠাকুরের যারা পার্ষদ, ঠাকুরের যারা ক্লোজ, কি ঠাকুরের জন্য যার জীবনটা দিল, অনেকে আছে তো, তাদের কথা কেউ বলে না তো। এই রকমটা আমি ছাড়া কেউ ঠাকুরের জন্য কিছু করে ডকুমেন্টেড আছে ওনাদের অত সব ডিটেলস, ওনাদের অত ডিটেলস না। ফরিদায় না থাকলে যেটুকু আছে ওটুকু থাকতো না। এই স্টোরিগুলো কি হবে, যারা যারা হারিয়ে গেল নাকি আছে কোথাও পাওয়া যাবে? ওই যে ভক্তদের অত ডিটেলস রাখা হলো না, শেষ হয়ে গেল। কত ওই যে আমরা মাঝে মাঝে আলোচনা করি, সতীশদা বলে একটা লোক থাকতো, না না ও না, সতীশদা কেউ চেনেই না, খালি গায়ে ঘুরে বেড়াতো, আমাকে অনেক ঠাকুরের কথা বলতো। ওর কাজ ছিল ওই ঔষধি যে ভেজিটেবল মেডিসিনাল যে প্লান্ট, ওগুলো কালেকশন করে ঠাকুর বলতেন উনি, ও আনতো, খুঁজে খুঁজে আনতো, একটা বস্তা নিয়ে দা নিয়ে খালি গায়ে ঘুরে বেড়াতো সতীশদা। ঠাকুরের থেকে পরে সৎসঙ্গে থাকতেই পারেনি, কাকার ওখানে যেয়ে ওখানেই মারা গেল। তো ওকে একটা কম ক্যারেক্টার ছিল নাকি, আজীবন ওই কাজ করে গেছে। এরকমও ক্ষুদ্র ক্ষুদ্র বহু লোক ছিল, তাদের আর কোনো আকর্ষণ ছিল না কিন্তু ঠাকুর ছাড়া। কিন্তু ওদের কথা কেউ বলে না, কেউ জানেও না, আর বলার কেউ চায়ও নি, কেউ এখান থেকে চায়নি কেউ। হ্যাঁ করতো সতীশদা, আমাকে গল্প করতো। হ্যাঁ, ঠাকুর বলে দিয়েছেন কতবার। হ্যাঁ 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 হ্যাঁ, এক জায়গাতে বলছে কি একটা কাজ পাওয়াই যাচ্ছে না, কতদিন ধরে খুঁজছি, ঠাকুরের পাশ করে একটা জায়গা ঠাকুর ওদিকে যা না, ওদিকে দেখ একবার ঘুরে, বলে এত ওই গাছ 3 মাস ধরে নিলেও শেষ হবে না, বলে ঠাকুরই আমাকে বলে দিলেন তো, মানে যতদূর টাকা যাচ্ছে তো ওই গাছই, কি শঙ্খ পুষ্পী না কি জানো, এরকমভাবে পুরাণ লেখা হয়েছে, খালি তখন লেখার লোক ছিল, এখন লেখার লোক নেই। কথা কেউ বলে না, জানেও না তো কেউ। আমি বলছি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কথা কেউ বলে এখন? ওই একটা লোকের কিছু জানতাম পারা গেল, ওরা তো পড়ছে ওনার বইগুলো নষ্ট হচ্ছে ওনাদের বাড়িতে এখন। আমার তো মনে হয় কি, দাদাকে একটা বুদ্ধি দেওয়া দরকার, আলোচনার সঙ্গে আছে তো, আলোচনার সঙ্গে অনেক প্রশ্নকর্তা আছে, একটা লোকের নাম ধরে সংকলন করুন, যেমন শরৎচন্দ্র হালদার, ও যা যা প্রশ্ন করছে সেটা নিয়ে একটা আলাদা সংকলন, প্রচুর ভালো ভালো প্রশ্ন, বিরাট লোক ছিল, জ্ঞানী লোক ছিল। ঠাকুরের দরবারে ঠাকুর দেখবেন,
ঠাকুরকে ভালোবাসে এই মানুষগুলো আসবে না, হতে পারে? অনুদা তো বলতো যে আমি আসতে চাই না, কিছু ব্যবস্থা করেন। ঠাকুর বলতেন যে আমি আসলে তুই আসবি, তাহলে হবে কী করে? ঠাকুরেরই কাজ করতে ঠাকুরের লোকজন জন্মাতে পারে না? হ্যাঁ, পারে না কেন? কাজ নেই। ওইটাকে দাদাকে বুদ্ধিটা দিয়ে তো, যে এক একটা ভক্তর নাম ধরে তাদের যে কোশ্চেন অ্যান্সার আছে না ঠাকুরের, সেটার সংকলন। তাহলে ওই লোকটার নামও ইনলাইটেড হয়ে যাবে একটু। যেমন শরৎচন্দ্র হালদার, ও সংক্ষিপ্ত একটু জীবনী থাকবে এবং ও যত প্রশ্ন করেছে ঠাকুরকে সেগুলো থাকবে, ভালো ভালো প্রশ্ন, ভাবাই জানে এত ভালো প্রশ্ন আছে।